নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগের ভিডিওতে আপনারা বিভিন্ন রকম কমেন্ট করেছেন, দেখেছি, ভালো লেগেছে। এবং আপনাদের তো বারবার বলছি আপনারা একটু দেখবেন, বা সবার তো সবসময় সময় হয় না, কিন্তু ফাঁকে ফোকরেও একটু দেখবেন। তাতে যারা ঘটনাগুলি শেয়ার করছেন তারা খুবই উৎসাহিত হবেন, এবং কোথাও থেকে কিছু শুনতে পেলেই কিন্তু আমাকে জানাবেন আপনাদের শোনাবার জন্য বা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর একটা কথা যেটা বলবো, যেটা প্রত্যেকবার বলছি, যে একটা সিরিজ আকারে একটা ঘটনা বলা আমি শুরু করেছি, যেটা পাঠাচ্ছে কিন্তু আমাদের একজন মানে বন্ধু বলতে পারি, বা আমার সে বোনের মতো বাংলাদেশের একটি মেয়ে, যার নাম হচ্ছে সামাঞ্জা। এবারে ওর বলা এই যে সিরিজের ঘটনাগুলো, এগুলো আপনাদের কি বলবো, আপনারা দয়া করে একটু চোখ রাখুন। কারণ আমি দেখলাম যে প্রথম অনেকগুলো পর্ব তো এই নিয়ে বোধহয় 4টে পর্ব হলো বোধহয় আমাদের। তা এই 4টে পর্বের মধ্যে প্রথম 3টে পর্বে মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়ে শুনেছেন, তারা কোথায় গেলেন? তার একদম শেষ পর্বটা আমি লক্ষ্য করলাম যে তারা কিন্তু অনেকেই মিস করে গেছেন বা দেখেননি। আপনারা শুনুন, চতুর্থ পর্বটাও শুনুন, কারণ চতুর্থ পর্বটায় মারাত্মক কিছু ইনসিডেন্ট ঘটেছে, যেগুলো কিন্তু আমি শেয়ার করেছি অলরেডি আপনাদের সাথে। এগুলো একটু শুনুন, তাতে ও উৎসাহিত হবে। এবং আরও ফার্দার কিন্তু, মানে 4 বছরের একটা হন্টেড হাউসে 4 বছর ধরে থাকা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না, এটা তো বুঝতে পারছেন। কাজেই সেক্ষেত্রে ও প্রচণ্ড ইন্টারেস্টেড হবে যে ঘটনাটা যেভাবে দিচ্ছি সেইভাবেই দিতে থাকি। হ্যাঁ, কাজেই আপনারা দয়া করে ওই প্রতিটা পর্বের ন্যায় কিন্তু এই শেষ পর্ব, যেটা অলরেডি আমি করে ফেলেছি, সেই পর্বটা ভালো করে শুনুন। তাহলে প্রচণ্ড মানে একটা ইন্টারেস্ট গ্রো করবে। যখন দেখুন আমরা একটা ছোট গল্প পড়ি, কিন্তু যখন আমরা একটা উপন্যাস পড়ি, হ্যাঁ, উপন্যাসের পাতায় পাতায় আমাদের মধ্যে একটা তো কিউরিওসিটি তৈরি হয় যে এর পরে কী আছে, এর পরে কী আছে। সেই ব্যাপারটাই বলছি, যে 3rd পর্ব অবধি যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্যাপারটাকে ওয়াচ করেছেন বা লক্ষ্য করেছেন, হয়তো এর পরের যে পর্বটা, মানে আজকে আমি ওই সিরিজেরই একটা পর্ব নিয়ে বসেছি, এর আগের পর্বটা আপনারা হয়তো খেয়াল করতে পারেননি। আর খেয়াল যাতে করতে পারেন তার জন্য থাম্বনেলটাও একই দেওয়া হচ্ছে, যাতে খেয়ালটা আপনাদের হয়। তো চলুন, আর সময় নষ্ট করব না। আবার অনেক এমন কমেন্টও পাই ওখানে যে সিরিজের পর্ব শেয়ার করুন, বা সিরিজের একদম শেষ পর্যন্ত শুনতে পারলে আমাদের ভালো লাগবে, এরকমও কমেন্ট পাচ্ছি। যাই হোক, আমি মনে করিয়ে দেওয়ার কথা আমি মনে করিয়ে দিলাম। তা আজকে সিরিজের আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি। আজকে সামাঞ্জা যেটা আমার সাথে শেয়ার করেছে, মনে পড়ছে তো আগের লাস্ট আমি কি বলেছিলাম? লাস্ট বলেছিলাম যে একজন হিন্দু ধর্ম শাস্ত্র অবলম্বন করে একজন কি বলবো, তান্ত্রিক বলতে পারি, একজন সিদ্ধ পুরুষ বলতে পারি, তিনি এবং ইসলাম ধর্মের একজন হুজুর, তারা কিন্তু সহমত হলেন। কেউ কাউকে চেনেন না, দুজন দুই জায়গায় থাকেন, তারা কিন্তু সহমত হলেন যে এই ফ্ল্যাটটির নিচে গণকবর রয়েছে, এবং ফ্ল্যাটটির একটা দিক কিন্তু ভালো না, সেখানে একটা সুইসাইডের ঘটনা কিন্তু রয়েছে। তো এই ব্যাপারটা দিয়ে আমি কিন্তু সেদিনকার মতো শেষ করেছিলাম। আপনাদের জাস্ট বোঝার সুবিধার্থে এটা আমি উল্লেখ করে দিলাম। আজকে যেটা সামাঞ্জা শেয়ার করছে সেটা শুনুন। সেটা ও বলছে যে হিন্দু ধর্ম বলো, বা ব্রহ্মকুমারী বলো, বা বাস্তুশাস্ত্র বলো, স্পিরিচুয়াল ব্যাপার স্যাপার বলো, এগুলো বিভিন্ন দিক নিয়ে স্টাডি করে, রীতিমতো স্টাডি করে, বিভিন্ন ডকুমেন্টারি দেখে, রিসার্চ পেপার পড়ে আমি যেটা জানতে পেরেছি, যে কোনো একটা হন্টেড বাড়ি যখন কেউ থাকে, বা হন্টেড বাড়ি হলে পর তার কিছু কিছু লক্ষণ কিন্তু প্রকাশ পায়। ঠিক আছে? এরপরে
কি কি লক্ষণ প্রকাশ পায় যেগুলো তাদের বাসাতেও ঘটছিল, সেগুলো নিয়ে কিন্তু ও প্রথমত দ্বিতীয়ত করে করে কিন্তু ও সেটা বর্ণনা দিয়েছে। এবারে ও যেটাকে বলছে যে বাড়িতে মানে হন্টেড হাউসে, মানে একটা হাউসের মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, তার কিছু কিছু লক্ষণ বা প্রমাণ সেটা কিন্তু ফুটে ওঠে। যেমন প্রথমত হচ্ছে বাড়ির কল থেকে টপ 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 করে জল পড়া। দ্বিতীয়ত হচ্ছে যে একটা অপবিত্র জায়গা যেন মনে হয় বাড়িটাকে, মানে ও যেটা বলেছে যে ইসলাম ধর্মে যেটাকে আমরা পাক নাপাক বলে থাকি, অনেকটা আমাদের শুদ্ধ অশুদ্ধ এই ব্যাপারটা, পবিত্র অপবিত্র এই ব্যাপারটার মতো। এরপরে হচ্ছে এটা হলো দ্বিতীয়ত। তৃতীয়ত যেটা বলছে যে ইলেকট্রনিক্স জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া। আর চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই ভোল্টেজ আপ ডাউন করা বা ভোল্টেজ ড্রপ হওয়া, আবার সেটা স্বাভাবিক হয়ে যাওয়া, আবার এরকম হওয়া, এই ব্যাপারটাকেও বোঝাতে চেয়েছে। তো এবার বলছে যে তোমার দিদি, তোমার দর্শকরা হয়তো বলবেন যে ইলেকট্রিক লাইনে তো সমস্যা হতেই পারে, হ্যাঁ, তার পেছনে ভূত খোঁজা কি ঠিক? তা ঠিকই কথা, ভূত খোঁজা একেবারেই উচিত নয়, কিন্তু ইলেকট্রিক সাপ্লাইয়ের লোককে ডেকে ভালো মতো লাইন চেক করার পর যখন তারা জানাচ্ছে যে কোনো সমস্যা নেই, তারপর সেটাকে কি বলা যায়? দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে কল তো নষ্ট হতেই পারে, জলের কল সেটা তো নষ্ট হতেই পারে। এই তো আমার বাড়িতেও অনেক মাঝে মধ্যে কলের সমস্যা হয়। এবার আজকে ধরুন সকালবেলা কলটাকে ঠিক করা হলো মিস্ত্রি ডেকে, দেখা গেল সন্ধেবেলা থেকে আরেকটা কল বিগড়ে গেছে, সেটাকে পরের দিন ঠিক করা হলো, রাত্রি 2টো থেকে আরেকটা কল থেকে টপ 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 করে জল পড়েই যাচ্ছে। এই রকম কিন্তু কনস্ট্যান্ট চলতে থাকছে। এর জন্য বারে বারে মিস্ত্রি রাখা হচ্ছে, লোক এসে সারাচ্ছে, যেটা সারিয়ে দিয়ে যাচ্ছে অন্য কোনো কলে এই সমস্যা তৈরি হচ্ছে। এবারে কোইন্সিডেন্স দেখুন, একবার ঘটে, দুবার ঘটে, কিন্তু কোইন্সিডেন্স কিন্তু বারবার ঘটে না। আর সামান যা বলেছে যে দিদি, আমি কিন্তু কোইন্সিডেন্সে অত বিশ্বাসও করি না। আমি বিশ্বাস করি পৃথিবীতে যে যা যা ব্যাপার ঘটছে তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণে আমি বিশ্বাস করি, হ্যাঁ, কোনো না কোনো কারণ নিশ্চয়ই আছে। এবং সব থেকে বড় কথা, ফিজিক্সও কিন্তু তাই বলছে। ফিজিক্স কি বলছে? এনার্জি কনস্ট্যান্ট, এনার্জি অপরিবর্তিত, এটাই তো ফিজিক্স বলছে। কাজে আমি কিন্তু ওইভাবে কিন্তু মানে যে এটা বারবার ঘটছে, হ্যাঁ, এটা এমনি ঘটে গেছে, হ্যাঁ, কোইন্সিডেন্স, এটা কিন্তু আমার পক্ষে এটা বিশ্বাস করা সম্ভব মানে ছিল না। এবারে অপবিত্রতা নিয়ে ও যেটা বলেছে যে একটা এলিট ক্লাসের লোকেদের মতো করে বানানো একটা ফ্ল্যাট, যেটার মানে মূল্য হচ্ছে, বাজার দর হচ্ছে 2.5 কোটির মতো হবে, যার ভাড়া, মাসিক ভাড়া হচ্ছে 1.5 লক্ষের বেশি টাকা। সেখানে কোনো নিম্ন মানের জিনিসপত্র দিয়ে বিভিন্ন ফিটিংস বা টাইলস এগুলো ব্যবহার করা হয়েছে, এটা তো না, এমনটা তো হতে পারে না, হ্যাঁ, যেখানে এত টাকা তার রেন্ট, সেখানে কোনো নিম্নমানের জিনিস ইউজ করা হয়েছে, এমনটা তো হতে পারে না। এবারে ও যেটা বলেছে যে আমার মার যে ফ্ল্যাটটার মধ্যে, মানে বাথরুমের মধ্যে যে বাথরুমটা মা বাবা ইউজ করেন, সেই বাথরুমে 5 তলার ওপরে সেই বাথরুমে হঠাৎ করে একদিন কমোটের ভেতর থেকে ঠেলা মেরে সমস্ত ময়লা বেরিয়ে পুরো বাথরুমময় থই থই হয়ে যায়। চিন্তা করুন খালি, মানে পরিস্থিতিটা একটা গা ঘিনঘিনে পরিস্থিতি।
কমোটের ভেতর থেকে সমস্ত ময়লা 5 তলার উপরে উঠে পুরো বাথরুমে ভরে যায়। এবার এটা তো স্বাভাবিক, ওপর থেকে কোনো নোংরা জল বা যাই বলুন না কেন নোংরা জিনিস, সেটা তো তার ধর্ম হচ্ছে নিচের দিকে নামা, কিন্তু এক্ষেত্রে কমোটের থেকে সমস্ত ময়লা বেরিয়ে বাথরুম পুরো থই থই হয়ে যায়। এবার ও দুটো ওয়ার্ড ব্যবহার করেছে, যে দুটো আমি বলছি, যে আমার মা একজন নামাজি মহিলা, এরকম একটা কিছু ও বলেছে, এবং বাবা একজন মুরব্বী মানুষ। তার মানে এটাকে আমি এর মানে জানি না, তবে আমি আমার মতো করে বলছি যে একজন কি বলবো ধার্মিক মহিলা হতে পারেন, হ্যাঁ, বা বাবা তো একজন রেসপেক্টেড মানুষ, সে তো জানি, বলেইছি আগে। তা সেই হয়তো বলেছে যে এনারা ধর্মকে মান্যতা দেন, আঁকড়ে চলেন, এরম ধরনের মহিলা পুরুষ। বলছে কি অবস্থা তুমি জানো না, ইমার্জেন্সি মানে ভাবে ওই ম্যানেজার দৌড়াদৌড়ি করে, তখন তো লকডাউন চলছে, মিস্ত্রিকে ডেকে নিয়ে আসে, মিস্ত্রি এসে তো পুরো ঠিকঠাক করে, সব ক্লিন 1000 টাকা দিয়ে ক্লিন করানো হয়। এরপরে যখন মিস্ত্রি যাচ্ছে তখন আমি মিস্ত্রিকে জিজ্ঞাসা করি, এবং সামাঞ্জা নিজেকে বলেছে যে আমার মধ্যে ভীষণ একটা ওই ছুচি বাউনি যেটা আমরা বলি সেরকম একটা ব্যাপার রয়েছে, হ্যাঁ, পরিষ্কার বাতিক যেটাকে বলা হয়। বলে আমি যখন মিস্ত্রি যাচ্ছে তখন বললাম যে ভাই কি হয়েছিল যে কমোটের ভেতর থেকে ঠেলা মেরে সব কিছু বাইরে এইভাবে উঠে আসলো? তখন মিস্ত্রি বলল আমি তো সবই চেক করলাম, কিন্তু আমি তো কিছুই বুঝলাম না। ঠিক আছে, এরপরে বলছে ওরা তো চলে গেল, এরপরে সেই বাথরুমকে, ওদের ওপর তো ভরসা করা যায় না, এরপরে সেই ডেটল দিয়ে মানে বাথরুম ক্লিনার দিয়ে সব কিছু দিয়ে সেই বাথরুমকে একদম সেই ঘষা মাজা করা। বলছে কি যে পারেশানি আমাদের ওপর দিয়ে গেছে, আমাদের যে কি অবস্থা গেছে সে আমরা বলে বোঝাতে পারবো না। তো এটা অদ্ভুত ব্যাপার নয় যে আমরা তো 4 তলা 5 তলা 10 তলা, হ্যাঁ, 20 তলা ফ্ল্যাট দেখি, কোনো ফ্ল্যাটে এরম হয় নাকি যে ময়লাটা নিচের দিকে যাবে সেই ময়লাটা পুরো ওপরে উঠে এসে পুরো বাথরুম ভাসিয়ে দিচ্ছে? যদি তর্কের খাতিরে ধরেও নি যে হ্যাঁ ঠিক আছে কমোটের কোনো সমস্যা থাকবে সেই কারণে হয়তো এটা হয়েছে, তাহলেও কিন্তু এটা মানা যাচ্ছে না। কারণ সেটা হচ্ছে যে একটা সপ্তাহও ঘুরল না, তার মধ্যেই সামাঞ্জার ভাইয়ের যে রুম, তার যে বাথরুম, সেখানেও সেই সেম একই ব্যাপার দেখা গেল। এবার ভাই তো নেই, বললাম ভাই বউ প্রেগনেন্ট ছিল বলে ভাই তো শ্বশুরবাড়িতেই রয়েছে, তার সেই টয়লেটে সেই বাথরুমে ওই রকম একই সমস্যা দেখা গেল। এবং যখন এরকম সমস্যা দেখা যাচ্ছে তার ভোগান্তিটা খালি চিন্তা করুন। বলছে ম্যানেজারকে, কেয়ারটেকারের ওপর চূড়ান্ত রাগারাগি করলাম, ওরা স্যানিটারি সেই লোককে ডেকে এনে পুরো 5 তলা থেকে গ্রাউন্ড অবধি পুরো চেক করলো লাইন, কিন্তু কোথাও কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু এই রকম হচ্ছে। তারা বলছে আপনাদের ফ্ল্যাটেই কি করে এইগুলো হচ্ছে? তা এরকম হতে লাগলো। বলছে তার কিছুদিন বাদেই সার্ভেন্ট টয়লেটে এরকম হলো। এবার যখন এটা হচ্ছে তারপরে যে এই ফিনাইল দিয়ে, এই ফ্লোর ক্লিনার দিয়ে বাথরুম ক্লিনার দিয়ে এই যে সব পরিষ্কার ডেটল ফেটল দিয়ে করতে হচ্ছে, কত হ্যারাস হচ্ছে বাড়ির প্রতিটা লোক, এই রকম হচ্ছে। বলছে আমার মার যে বাথরুমের যে কমোড সেটাকে তুলে আমরা ফেলে দিলাম। এবার একটা রেন্টের ফ্ল্যাটে থেকে 25,000 টাকা দিয়ে একটা হাই কমোড কিনে বসানো কতটা গায়ে লাগে বলো তো, কতটা গায়ে লাগে? বলছে প্রথমে আমাদের বাড়িওয়ালা তো অসম্ভব একজন ভালো মানুষ, ওনার কানে যখন কথাটা পৌঁছায় উনি কিন্তু কমোড চেঞ্জ করে দেন।
দেওয়ার পরেও কিন্তু এই ব্যাপারটা হয়েছে, এবং তারপরে ওরা নিজেরা কিন্তু এই 25,000 টাকা খরচা করে কমোড বসায়, এবং তারপরে বলল মার বাথরুমের প্রবলেমটা মনে হলো আপাতত মিটলো। বলছে টাকার পর, ও যেটা জানিয়েছে টাকার পর টাকা যাচ্ছে। আমাদের কোনো কমোটের এই মিস্ত্রি এসে কখনো বলেনি যে এতটুকু কোনো সমস্যা তারা খুঁজে পেয়েছে। আমরা কমোড চেঞ্জ করিয়ে দিলাম, কিন্তু কমোটে যে কোনো সমস্যা হচ্ছে সেটা তো মিস্ত্রি বলবে, আমরা নিজেদের মন থেকে করালাম। মিস্ত্রি কিন্তু কিচ্ছু বলেনি, সে বলছে আমি কোনো সমস্যা খুঁজেই পাচ্ছি না। বলছে আরেকটা ভয়ঙ্কর বিশ্রী ব্যাপার ঘটলো, এই রান্নাঘর সংলগ্ন যে বারান্দা, সেইখানে ওই ঘর একটা নর্দমা মতো ওইখানে ফ্লোরের সাথেই করা আছে, যে সিস্টেম করা আছে যে ওই ঘর দুয়ার মোছার জল টল এইগুলো ওইখানে ফেললে পর তলায় চলে যাবে। বলল এরম কোনোদিনও শুনেছো? সেই জল হঠাৎ করে নিচ থেকে ঠেলা মেরে ওপরে এসে সেই রান্নাঘরের বারান্দা ফারান্দা কলপাট সমস্ত জলে জলাক্কার। বলছে আমাকে বলেছে যেটাও, যে দিদি তোমার দর্শকদের জিজ্ঞাসা করো তো যে এরকম ঘটনা তুমি বা তোমার দর্শকরা কি আগে শুনেছ? আমি তো কোনোদিনও শুনিনি। ঠিক এইভাবেই কিন্তু সামাঞ্জা বলেছে। ব্যাপার এমন জায়গায় পৌঁছালো যে এই স্যানিটারি যে লোক, হ্যাঁ, সেই লোকটি আমাদের মানে ওদের পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে গেল, কিন্তু সে লাইনের কোনো রকম কোনো কিন্তু সমস্যা সে কিন্তু খুঁজে বার করতে পারল না। বলছে রাত্রিবেলা হলে পর লাইটগুলো ফ্লিকার করতো, যেটাকে আমরা বলতে পারি একবার স্লো হয়ে যাচ্ছে একবার ফাস্ট, একবার স্লো একবার ফাস্ট, এরকম হচ্ছে। ফ্যানের স্পিড আপ ডাউন করছে, একবার একদম কমে যাচ্ছে একবার বাড়ছে। লাইটগুলো কখনো জিরো পর্যায়ে পৌঁছে যাচ্ছে, আবার তার উজ্জ্বলতা বেড়ে যাচ্ছে। এই সমস্ত ইস্যু কিন্তু তৈরি হতে লাগলো। বলছে এমন হয়েছে যে রাত্রি 2:30-টের সময় আমাদের ম্যানেজারকে ঘুম ভাঙিয়ে আমাদের তাকে তুলে নিয়ে আসতে হয়েছে, কারণ ওই ফ্ল্যাটের অর্ধেকের বেশি লাইট ফ্যান ওরকম হয়ে গেছে। বলছে এরকম করলে তো ইলেকট্রনিক্স জিনিসপত্র সমস্ত খারাপ হয়ে যাবে, যেমন টিভি, এসি, ফ্রিজ, এগুলো তো খারাপ হয়েই যাবে। হ্যাঁ, আর ম্যানেজারটাকে আমরা খুবই ভালো পেয়েছিলাম, কারণ ম্যানেজার ছিল হচ্ছে পুরো অলরাউন্ডার, তিনি সমস্ত কাজকর্ম জানতেন। তিনি ম্যানেজার এসে যেহেতু বললাম সমস্ত ব্যাপারে তিনি এক্সপার্ট ছিলেন, কাউন্টার যে পার্টগুলো যেগুলো মানে ইয়ে থাকে আপনার কাউন্টার পার্ট বলছি, কাট আউটের যে বক্সগুলো সেগুলো সমস্ত খুলে টুলে সমস্ত চেক টেক করে তিনি বললেন যে কোথাওই তো কোনো সমস্যা নেই, এগুলো কেন হচ্ছে তিনি নিজেও অবাক হয়ে যান, কিন্তু এর কিন্তু কোনো রকম সমস্যার কোনো সমাধান সূত্র কিন্তু মেলে না। এবার ও বলছে বাস্তুশাস্ত্রই বলো, আর ওই শুরুতে যেগুলো আমি বললাম একদম শুরুতে আপনাদেরকে বলেছি, বলছে সেগুলোকে যদি কাউন্টার লজিক দিয়ে যদি বিচার করা যায় বা একটা ধারণা পাওয়ার চেষ্টা করা যায়, বলছে তাহলে দর্শকরা কিন্তু বলবেই যে বিভিন্ন লজিক তারা কিন্তু খুঁজে বার করবেন, যে ইলেকট্রিসিটি লাইনে কোনো প্রবলেম ছিল, হ্যাঁ, স্যানিটারি লাইনে কোনো প্রবলেম ছিল, এগুলো বলবেনই তারা, কিন্তু এর কিন্তু কোনো রকম সমাধান সূত্র কিন্তু খুঁজে পাওয়া যায়নি, কারণ প্রতি মুহূর্তে কিন্তু মিস্ত্রি আসছে, প্রতি মুহূর্তে কিন্তু টাকা বেরোচ্ছে জলের মতো, কিন্তু কোনো রকম কিন্তু সমাধান সূত্র খুঁজে বার করা যাচ্ছে না। কোনো কারণ ছাড়া ডিপ ফ্রিজ নষ্ট হলো, দেখা গেল তার কম্প্রেসার উড়ে গেছে। বলছে যে এমন তো নয় দিদি, আমার জন্ম থেকেই আমি ডিপ ফ্রিজ দেখছি, আর একটা ও বলেছে লম্বা ফ্রিজ, যেটাকে আমি ধরছি নর্মাল ফ্রিজ, আমি এই ফ্রিজগুলো দেখছি। বলল বেশ কয়েক হাজার টাকা ড্যামারেজ দিয়ে এই ফ্রিজগুলোকে যখন সারিয়ে নিয়ে আসা হলো, দেখা গেল কি সেই রাত্রির থেকে এসিটা নষ্ট। আচ্ছা, এসির পেছনে ভালো রকম একটা খরচ করে যখন এসি সারিয়ে নিয়ে আসা হলো, দেখা গেল পরের দিন সকালবেলা ওয়াশিং মেশিন নষ্ট। বলছে প্রতি মাসে
খুব কম করে 15 থেকে 20,000 টাকা আমাদের রেখে দিতে হচ্ছে শুধুমাত্র নষ্ট জিনিসপত্র সারাবার জন্য। এবার এখানে ওই কথাটা আমায় বলেনি, আমি আপনাদের মনে করাতে চাই যে মুসলিম ভদ্রলোক এবং হিন্দু ভদ্রলোক এনারা কিন্তু বলেছিলেন যে আর্থসামাজিক অবস্থা কিন্তু আস্তে আস্তে খারাপ হয়ে যাবে যারা এই ফ্ল্যাটে থাকবে, হয়তো এটাই তার একটা প্রকাশ ছিল। এবার বলছে বাথরুমে যে এরকম বারবার ঘটনা হচ্ছে, এগুলো তো অপবিত্র হয়ে যাচ্ছে না এই জায়গাগুলো। এবার বলছে এই ধরনের যারা খারাপ এন্টিটি হয় তারা তো মূলত আমরা জানি নরকে থাকে। এবার নরকে থাকে মানেই হচ্ছে কি নোংরা, পচা, নর্দমা, এই সমস্ত জায়গা হচ্ছে এদের খুব প্রিয় জায়গা। এবার বাথরুমগুলো এরকম নোংরা নোংরা ব্যাপারগুলো হচ্ছে বারবার করে, তলা থেকে সমস্ত নোংরা কমোটের উঠে আসছে, একটা গা ঘিনঘিনে ব্যাপার যেটা শুরুতে বললাম। এবার বলছে যে এই সমস্ত জায়গাগুলো হচ্ছে ও যেটা বলেছে যে এদের ফেভারেবল জায়গা এবং কমফোর্ট জোন আমরা বলতে পারি। তাই বাড়ির এই বাথরুমগুলো কোনো না কোনোভাবে এদের খুব প্রিয় জায়গা হয়ে উঠছে। এবং এই জায়গাগুলোতে ও বলছে যে আমার যদি মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে যে এগুলো ওদের হচ্ছে কমফোর্ট জোন এবং ওরা কিন্তু থাকার জন্য এই ফ্ল্যাটে এক্সিস্ট করার জন্য ওরা নিজেরাই কিন্তু নিজেদের কমফোর্ট জোনটা তৈরি করে নিচ্ছে, তাহলে তো আমি ভুল বলছি না। একটা বাড়ির মধ্যে যদি খারাপ এন্টিটি থাকে এবং তার যে লক্ষণগুলো সেগুলো অ্যাট এ টাইম যদি এইভাবে কাজ করতে থাকে, এছাড়া এতদিন পর্যন্ত এতগুলো এপিসোডে যে কথাগুলো আমি বলে এসেছি সেগুলোও যদি চলতে থাকে, ক্রমাগত প্রতিদিন চলতে থাকে, তাহলে এটাকে কি বলবো? এটা কি খুব সাধারণ ব্যাপার, না এটা একটা ভৌতিক ব্যাপার? ও বলেছে, সামাঞ্জা বলেছে, দিদি তোমার দর্শকদের জিজ্ঞাসা করো। সেটা তো আপনাদেরকে বললাম, প্রশ্ন ছুড়ে দিলাম, আপনারা কমেন্ট বক্সে উত্তর দেবেন। এর সাথে ও বলল রাত্রি 2:20 যে সেই কুকুরের কান্না বলেছিলাম মনে করুন, সেটাও চলতে লাগলো। ছাদে বিভিন্ন জনের কথাবার্তা, পার্টি, সেগুলোও বন্ধ হলো না। মাঝরাতে মশলা বাটা, মার্বেল খেলা, সব কিছুই কিন্তু এগুলোর সাথেই চলতে লাগলো। এতক্ষণ পর্যন্ত তবুও একরকম। বলল তার উপস্থিতি, সে যে আছে, বিভিন্নভাবে আমরা নতুন বাসায় আসার পর বাড়ির বিভিন্ন জনকে, মা, বাবা, ফয়জাল, তারপরে ফয়জালের মা, এরা সবাই কিন্তু ভয় পেয়ে হোক, অবাক হয়ে হোক, তার প্রমাণ কিন্তু সে যে রয়েছে তার প্রমাণ কিন্তু সে দিয়েছে। এদের সবার সাথে কিন্তু দেখা করে নিয়েছে। বাদ পড়ে গিয়েছিলাম আমি। এইবার শুরু হলো তার আমাকে টার্গেট করা। সে এবার আমাকে টার্গেট করলো। তার যে সে কি ভয়াবহতা সেটা সামাঞ্জা বলেছে নেক্সট এপিসোডে ও আলোচনা করবে বা শেয়ার করবে। সামাঞ্জা বলেছে যে দিদি এতদিন তো সে আমার সামনাসামনি হয়নি, আমি প্রচুর কিছু ফিল করেছি কিন্তু আমার সামনাসামনি সে হয়নি। এবার সে যেন আমার সাথে আলাপ করতে বা মোলাকাত করতে, যাই বলো না কেন, সে এলো, ভয়াবহ রূপে এলো এবং সে যেন বুঝিয়ে দিল আমাকে যে প্রতি মুহূর্তে যে আমি আছি। এইগুলো তো চলতে লাগলো। এরপরে এখনও যেটা বলেছে আমাকে যে দর্শকরা এর পরের এপিসোডে হয়তো গিয়ে আমাকে বলবে যে গ্যাঁজাখুরি গল্প বলছে এবং একে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত এই মেয়েটিকে। এটা হয়তো দর্শকরা বলবে, কারণ আমি যে ঘটনাগুলো বলবো যে এমনও কি ঘটে সেটা কিন্তু সামাঞ্জা বলেছে এবং বলেছে যে এমনও দিদি তুমি শুনতে পারো ভিউ কামাবার জন্য
এই মেয়েটি এই ধরনের ঘটনা শেয়ার করছে, কিন্তু এক বর্ণ আজ অবধি যতগুলো এপিসোডে আমি বলে মানে তোমার সাথে শেয়ার করেছি যে বন্ধুদের শুনিও, তার মধ্যে একটি বর্ণও কিন্তু মিথ্যা নেই। বলছে দর্শকরা যদি এটাকে মিথ্যা না ভাবেন যে আমি মিথ্যে কথা বলছি, তবেই কিন্তু আমি পরবর্তী এপিসোডে আমার সাথে হওয়া সেই ভয়াবহতা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সামাঞ্জা আরেকটা অদ্ভুত ঘটনা, ছোট্ট ঘটনা আমার সাথে শেয়ার করেছে। আমি এই পর্বে এটাকে জুড়ে দিচ্ছি, আপনারাও শুনে দেখুন। এবং এর এক্সপ্লেনেশন সামাঞ্জা বলেছে তোমার দর্শকদের একটু দিতে বলো তো দিদি, যদি কোনোভাবে তারা কিছু বলতে পারেন তাহলে আমি খুবই খুশি হব। ঈদের দিন, যেদিনকে ঈদ ছিল, ঈদের দিন প্রচুর লোক সমাগম ওদের বাড়িতে হয়েছিল এবং প্রচুর খাটাখাটনি গেছে। তো 3টে নাগাদ ও যখন শুতে যাচ্ছে, তখন টিভিতে একটা চ্যানেলে, সেটাও একটা ভৌতিক চ্যানেল, ভৌতিক গল্প টল্প বা ঘটনা ওই ভদ্রমহিলা তুলে ধরেন এবং ওনার ছেলে থাকেন, এবং ভদ্রমহিলা নিজেও একটি পরিত্যক্ত ফ্যাক্টরি এলাকায় থাকেন। আমি নাম বলছি না, নামটা আমি জানি যদিও, কিন্তু আমি নামটা নিতে চাইছি না এখানে। তা ওখানে ওনার ছেলে একটা ডেলিভারি ম্যানের কথা বলছে, একটা ঘটনা শেয়ার করছে। তো ও বড় টিভিতে বড় স্ক্রিনে এই ভিডিওগুলো দেখে। আমার ভিডিওগুলো আমি দেখি মাঝে মধ্যে, ও কিন্তু ছবি তুলে আমাকে পাঠায়, হ্যাঁ, বড় টিভিতে স্ক্রিনে শোনে আর কি। তা বলছে যে ওইখানে বড় স্ক্রিনে শুনলে কি হয়, অনেক সময় যেটা মোবাইলের ছোট্ট স্ক্রিনে বোঝা যায় না, সেটা বড় স্ক্রিনে দেখলে আরও পরিষ্কার হয়। তা ওই দিনকে যখন ওনার ছেলে, মানে ওই ভদ্রমহিলার ছেলে, ওই একজন ডেলিভারি বয়ের একটা ভৌতিক ঘটনা বলছে যেমন যে সাইকেল করে ডেলিভারি বয় যাচ্ছে, যেতে যেতে একটা বাঁশঝাড় পড়লো, বাঁশঝাড়টা একটা ব্রিজ পড়লো, ব্রিজটা পার করে একটা বাঁশঝাড় পড়লো। এরকম যেমন পরপর বলছে, সামাঞ্জা বলছে দিদি আমার শিরদাঁড়া দিয়ে মনে হচ্ছে কুলকুল কুলকুল করে একটা হিমশীতল স্রোত নেবে যাচ্ছে। কারণ কিছুদিন আগে আমি স্বপ্নে পুরো এই ঘটনাটাকে দেখেছি। বলছে ও যখন বলল যে ডেলিভারি বয়টা সাইকেল চালিয়ে যাচ্ছিল, সামনে একটা ব্রিজ পড়লো, যেই ও সাইকেল চালিয়ে যাচ্ছিল সামাঞ্জার মনে হচ্ছে এবার তো সামনে একটা ব্রিজ পড়বে। এবার ও বলল সামনে একটা ব্রিজ পড়লো, এবার ব্রিজটা থেকে যেই নামলো তখন সামাঞ্জা ভেতরে ভেতরে ভাবছে কিন্তু যে সামনে এবার কিন্তু বাঁশঝাড় পড়বে। বলছে দিদি হুবহু ঘটনাটা আমার স্বপ্নে দেখা ঘটনা এবং আমার চোখের সামনে ভেসে উঠলো। আমি ডেলিভারি বয়কে না চিনি, আমি না কোনোদিনও ওই সব জায়গায় গেছি, হ্যাঁ, এইটা আমি কি করে স্বপ্নে দেখলাম, যেটা ও গল্প আকারে বলল তার সঙ্গে হুবহু মিলে গেল। একটা সত্যি ঘটনাও বলল গল্প আকারে, কিন্তু তার সাথে হুবহু মিলে গেল। বলছে এই যে দিদি যার সাথে আমি, যার চ্যানেলের কথা বলছি, বলে তোমার সাথে যেরকম কথা বলি ওই দিদির সাথেও আমার হাই হ্যালো সম্পর্ক রয়েছে। বলছে দিদি যে পরিত্যক্ত জায়গা থাকে সেখানে মাঝে মধ্যে উনি ভিডিও করে দেখান, বলে বড় স্ক্রিনে দেখার জন্য মাঝে মধ্যে মনে হয় যেন গাছের পেছনে একটা অবয়ব দেখতে পেলাম, যেটা হয়তো ছোট মোবাইলের ইয়েতে স্ক্রিনে হয়তো দেখা যাচ্ছে না। আমি ওই জায়গাটা হাইলাইট করে দিদিকে বলি যে ওই জায়গাটা তুমি দেখো, হ্যাঁ, এইটুকুই আমার সম্পর্ক। কিন্তু সেদিন কি ঘটনা বলবে আর সেই ঘটনার সাথে আমার স্বপ্ন হুবহু কী করে মিলে গেল, এর কোনো উত্তর কিন্তু আমি খুঁজে পাইনি। তাই দিদি তুমি তো এই সিরিজের ঘটনাগুলো বলছো, এর সঙ্গে আমার সাথে ঘটা এই অদ্ভুত ঘটনাটা তুমি অ্যাটাচ করে দিও, তাই আপনাদেরকে জানালাম। যদি আপনাদের কাছে কোনো ব্যাখ্যা থাকে অবশ্যই কমেন্ট করবেন।
আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই কিন্তু সামাঞ্জার পাশে থাকবেন, অন্তত তাতে তার খুব উৎসাহ বাড়বে, তার ভালো লাগবে এবং আমারও ভালো লাগবে যে আমার এই ছোট্ট চ্যানেলে এই এত কম সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও সে যেমন ঘটনাটা শেয়ার করতে উদ্যোগী হয়েছে বা এগিয়ে এসছে, তেমনি আমার দর্শকরাও কিন্তু ঝাঁপিয়ে পড়ে ঘটনাটা ভালো বা মন্দ বলছে। ভালোই বলতে হবে এমন কোনো কথা নেই, মন্দও তো থাকতে পারে, অনেকের অনেক রকম মনে হতে পারে অনেক কিছু ব্যাপার, সেগুলো আপনারা শেয়ার করুন না, ভালো লাগবে তো। আর কি বলবো, আমার সমস্ত বন্ধুদের বলছি এবং নতুন বন্ধুরা যারা প্রতি মুহূর্তে এই চ্যানেলের সঙ্গে জুড়ছেন তাদের সবাইকে বলছি যে দয়া করে যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস, ফ্যামিলি, আশেপাশের লোকজনের সাথে একটু শেয়ার করবেন, আমাদের পরিবারটা তাতে একটু বড় হবে। আর আপনারা যারা জুড়ে রয়েছেন, আমি তো এখানে বন্ধু খুঁজতে এসেছিলাম, আপনারা তো আমার আত্মার আত্মীয়, আমার পরিজন, আমার প্রিয়জন, কাজে আপনাদের কাছে তো এইটুকু দাবি আমি করতেই পারি। আপনারা চেষ্টা করছেন আমি বুঝতে পারি, সারাদিনে একজন দুজন তো জুটছেনই। হ্যাঁ, আর কি বলবো, যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা যারা আমায় এতক্ষণ শুনলেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনাদেরকে বলা, আমার বন্ধুদেরকে যদি কোনো ঘটনা থাকে অবশ্যই বিভিন্নজন যেমন বিভিন্নভাবে এগিয়ে এসে ঘটনা শেয়ার করছেন, দয়া করে একটু শেয়ার করবেন, তাহলে চ্যানেলটা দীর্ঘদিন চলবে এবং আমিও আপনাদের সামনে আসতে পারবো এবং আপনাদেরকেও কিছু ঘটনা বা যেটা আমি গল্পাকারেই বলি বা আপনাদের গল্পাকারেই শুনতে বলি সেগুলো শেয়ার করতে পারবো। আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে। নমস্কার।